চাল আমদানির ঘোষণায় নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মণ প্রতি 20 থেকে 25 টাকা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। হঠাৎ দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। ক্ষুদ্র ধান ব্যবসায়ীরা বলছেন, মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে তাদের কম দামে কৃষক থেকে ধান কিনতে হচ্ছে। এদিকে বাজারে ধানের দাম কমলেও প্রভাব পড়েনি চালের বাজারে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে বিস্তারিত। নওগাঁয় প্রতি মণ ধানে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 20 টাকা থেকে 50 টাকা। কয়েকদিন আগে সরকারের চাল আমদানির ঘোষণায় জেলার মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট ধানের দাম নির্ধারণ করে দেয়। এতেই দাম পড়ে যায় ধানের। অথচ কোরবানি ঈদের আগে হঠাৎ করে ধান চালের দাম বৃদ্ধি পেলে খাদ্য মজুত বিরোধী অভিযান শুরু হলেও বাজারে তার প্রভাব পড়েনি। নওগাঁর ক্ষুদ্র ধান ব্যবসায়ীরা জানান, সরকার চাল আমদানির ঘোষণা দেওয়ায় নওগাঁয় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা ধানের দাম বেঁধে দিয়েছেন। ফলে তাদের কম দামে ধান কিনতে হচ্ছে। এদিকে হঠাৎ করে ধানের দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। তারা বলছেন, সার, কীটনাশক, শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের লোকসান গুনতে হবে। কীটনাশকের সারের দাম বেশি, এই কারণে আমরা লোকসানে পড়ে যাচ্ছি। এক সপ্তাহ আগের চেয়ে বাজার 40 থেকে 50 টাকা কম। ছোট ছোট ব্যবসায়ী তাদের একদিন কিনলে 2 দিন কিনা লাগে না, তারা তো নিয়মিত ধান কিনা পারে না। আর কর্পোরেট কোম্পানিগুলো ধান না কেনার জন্য বাজার একটু কমের দিকে অগ্রসর হচ্ছে। এবার দাম কমায় দিছে, এই ক্ষেত্রে আমাদের দাম কমে দাম কিনে আছে, তাও আমদানি নেই হাটে। সারা দেশে খাদ্য মজুত বিরোধী অভিযানের পরও চালের দাম না কমায় সরকার ধান চালের বাজারকে স্থিতিশীল রাখতে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়ায় ধানের বাজার কমেছে বলে জানান জেলা চালকল মিল মালিক নেতারা। আমদানির সিদ্ধান্তের কারণে হাটে বাজারে প্রতি মণ ধানের উপর 20 টাকা থেকে 30 টাকা কমেছে। চাউলের বাজার এখনো কমে নাই, তো আমরা আশা করছি আগামী সপ্তাহে জিরা কাটাইয়ের বাজারটা কিছুটা কমবে। ধান চালের বাজারকে নিয়ন্ত্রণ করতে চাল আমদানির সিদ্ধান্তের সমালোচনা করে এই বাজার বিশ্লেষক বলেন, ধানের ভরা মৌসুমে চাল আমদানির কারণে ধান উৎপাদনকারী কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে কৃষকদের কাছ থেকে ধান কেনা, সবার জন্য রেশন ব্যবস্থা চালু সহ সঠিক পরিকল্পনা গ্রহণের দাবি জানান। সরকার আমদানি করে এই সংকট মোকাবিলা করতে পারবে না, বরঞ্চ ভরা মৌসুমে আমদানি করার কারণে ব্যবসায়ীদের যে কারসাজি, সেই কারসাজির ফলে আরও বেশি আমাদের উৎপাদক শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। নওগাঁয় উৎপাদিত চাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন চালের পাশাপাশি শত শত মেট্রিক টন ধান সরবরাহ হয়ে থাকে। ধানের দাম মণ প্রতি 100 টাকা বাড়ালে চাষির ক্ষতি কমবে বলছেন চাষিরা। এতে বাজারেও প্রভাব পড়বে বলে জানান চাষি। হাসান আহমেদ, 71। ধানের দাম কমে যাওয়া বিষয়ে জানতে নওগাঁ থেকে যুক্ত হব সহকর্মী তন্ময় ভৌমিকের সাথে। তন্ময়, চাল আমদানির ঘোষণায় ধানের দাম কমানোর বিষয়ে মালিকরা কি যুক্তি দেখাচ্ছেন, আর এতে চাষিদের ক্ষতির বিষয়ে প্রশাসনের বক্তব্য কি? ধন্যবাদ ফারজানা। আমি এখন নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমণি হাটে আছি। এখানে কিন্তু সবচাইতে ভালো মানের জিরাশাইল এবং কাটারিভোগ ধান উৎপাদন হয়ে থাকে। আপনি জানিয়ে রাখি যে এই নওগাঁ থেকে কিন্তু প্রতি বছর শত শত মেট্রিক টন অর্থাৎ হাজার হাজার মেট্রিক টন ধান কিন্তু এখান থেকে কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু যে মিল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু নিয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন যে এই ত্রিমণি হাটের সকালে কেনাবেচা, বিশেষ করে হচ্ছে এই ধান কেনাবেচা শুরু হয় ভোর থেকে, আর সকাল 7টা 8টার মধ্যে কিন্তু এখানে কেনাকাটা কিন্তু সম্পন্ন হয়ে যায় এবং এখানে প্যাকেটজাত করে তারপরে ট্রাক যোগে বা বিভিন্ন পরিবহন যোগে কিন্তু তারা বিভিন্ন স্থানে নিয়ে যান। সেই নওগাঁ থেকেও কিন্তু এই যে ভালো মানের যে ধান কৃষকের উৎপাদন করেছে, সেই ধানেরও কিন্তু দাম বর্তমানে এই ত্রিমণি হাটেও কিন্তু প্রতি মণে সেখানে 20 থেকে 50 টাকা কমেছে। আপনাকে যদি আজকে জানিয়ে রাখি যে ধানের যে কেনাকাটা বাজার, সেখানে জিরাশাইল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 16 টাকা, অর্থাৎ গত হাটেও কিন্তু সেখানে 1670-80 টাকা বিক্রি হয়েছে এবং যে কাটারি ভোগ ধান আছে সেখানে সর্বোচ্চ আজকে বিক্রি হয়েছে 1650 টাকা দরে, যেখানে আগে বিক্রি হয়েছে সেখানে প্রায় 1700 টাকা। এইভাবে ধানের দাম পড়েছে। আর এই যে ধানের দাম কমে যাওয়ায় কৃষকদের মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষকেরা বলছেন যে যেখানে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, শ্রমিকের খরচ বেশি এবং জমির খরচ আছে এবং তাদের শ্রমের দাম আছে, এই সব কিছু মিলে তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। অর্থাৎ তারা মনে করছেন যে ধানের দাম যদি আরো 100 টাকা বা 150 টাকা যে বর্তমান আছে তার চেয়ে বেশি যদি হয়, তাহলে তাদের কিছু হলেও তার পরিবার পরিজনের স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। আপনি জানেন
যে নওগাঁয় যে চাল এর যে চালের দাম কিন্তু মোটামুটি প্রায় 1700 টাকা উঠে গিয়েছে, ধানের দাম উঠে গিয়েছিল, সেটা কিন্তু হঠাৎ করে যে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেন, তারপরে কিন্তু এই মিল বা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা এই চাল কিন্তু ধান কেনা বন্ধ করেছে। আর কিছু সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন যে নওগাঁয় আপনি জানেন যে যখন কাটামারা শুরু হয় ভরা মৌসুমে, তখন কিন্তু খুব অল্প দামে অর্থাৎ 1300 থেকে 1400 টাকার মধ্যে, 1350 টাকার মধ্যে কিন্তু এই লক্ষ লক্ষ মেট্রিক টন ধান কিন্তু তারা মজুত করে রেখেছে। আর এই যে এখন যেহেতু তাদের মিল চালু আছে, কিন্তু এখন বাজারে কিন্তু সরবরাহ কম, এই সরবরাহ কম, তারপরও কিন্তু তারা এই ধান কিন্তু আর ক্রয় করছে না, অর্থাৎ দাম বেঁধে দিয়েছেন। এর ফলে কৃষকেরা একদিকে লোকসান হচ্ছে, আর এইদিকে ধানের দাম বৃদ্ধির অজুহাতে যে চালের দাম গত 1 মাসে বা 1.5 মাসের মধ্যে যে 7 থেকে 8 টাকা কেজি দরে বাড়িয়ে দিয়েছে, এর ফলে কিন্তু এই যে যারা মিল ব্যবসায়ীরা আছে তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু লুফে নিয়েছে। আর এদিকে কিন্তু সরকারের যে যারা নজরদারি ছিল তাদের কিন্তু এই অভাব ছিল, নজরদারির অভাব। অনেকে মনে করছেন যে সরকারের যারা দায়িত্বরত আছে, অর্থাৎ খাদ্য বিভাগ, মনিটরিং বিভাগ, যারা ভোক্তা দপ্তর, তাদের সাথে কিছুটা যোগসহ রয়েছে, যার ফলে এই বাজার মনিটরিং বিষয়গুলো, নজরদারি বিষয়গুলো তারা সবসময় না দেখার ভান করেন বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে। আপনাকে জানে রাখি যে নওগাঁতেও কিন্তু ইতিমধ্যে খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে কর্পোরেট ব্যবসায়ী সহ যারা মজুদ বিরোধী আছে তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করলে সেখানে কিন্তু অভিযোগ রয়েছে যে নামমাত্র জরিমানা করা হয়েছে। তবে ভোক্তা যারা অধিদপ্তর আছে এবং খাদ্য কর্মকর্তা। ধন্যবাদ ভৌমিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক। টানা বৃষ্টি আর সরবরাহ কমেছে অজুহাতে চট্টগ্রামে বেড়েছে সামুদ্রিক ও মিঠা মাছ, পানির মাছ সহ সবজির দাম। সেই সাথে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দামও। এছাড়া বাড়তি রয়েছে চালের দাম। অন্যদিকে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে রসুনের। বাড়তি এই দামের কারণে বিপাকে ক্রেতারা। দাবি জানিয়েছেন বাজার মনিটরিংয়ের। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে টানা বৃষ্টি আর সরবরাহ কমের অজুহাতে সব ধরনের সবজিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। পেঁপে, পটল ছাড়া বেগুন, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়া আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। 80 টাকার নিচে কোনো সবজি না এই বললে চলে, 80 টাকা 100 টাকা এরকমই আছে। সরবরাহ কম, সেজন্য একটু বাড়তি 210 টাকা 20 টাকা সব সবজির দাম বাড়তি। মানুষের এখন ইনকামটা কমে গেছে, কিন্তু দৈনন্দিন খরচটা বেড়ে গেছে, মানুষের খুবই কষ্ট হচ্ছে। বাজারে অনেকদিন ধরেই চড়া মাছের দাম। লইট্টা 280 টাকা, কোরাল 800, রূপচাঁদা 1200 থেকে 1400 টাকা, চিংড়ি 600 থেকে 800, তেলাপিয়া 300 টাকা এবং রুই ও কাতল মাছ 350 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় দাম বাড়তি। অনেক জায়গায় প্লাবিত হয়েছে, মাছ ছুটে গেছে, তার জন্য দেশি মাছটার দাম বেশি। হঠাৎ দাম বাড়ার কারণে আপনার সাগরে সিঙ্গেল চলতেছে, সাগরের মাছটা কম, এই জন্য একটু মাছটা আপনার লোকাল মাছটা একটু দাম বাড়তি। এদিকে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে 175 ও 340 টাকা। তবে দেশি মুরগির দাম কেজিতে 30 টাকা কমে বিক্রি হচ্ছে 570 টাকায়। ফার্ম মুরগি উৎপাদন কম, এই জন্য ফার্ম মুরগি বাড়ছে, আর সোনালী মুরগিও উৎপাদন, এই জন্য মুরগির দাম একটু বাড়ছে। মুরগির দামটা বাড়ার কারণ হচ্ছে আমাদের পর্যাপ্ত সাপ্লাই কম। বাজারে বাড়তি রয়েছে চালের দামও। খুচরা বাজারে বস্তা প্রতি দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। আর পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে রসুনের। আদা পার কেজিতে আপনার 10 টাকা করে কমছে, রসুন আপনার পার কেজিতে 15 থেকে 10 টাকা করে বাড়ছে। পেঁয়াজ আপনার আগের মতোই আছে, 60 থেকে 65 টাকার মধ্যে। প্রতি সপ্তাহে লাফিয়ে লাফিয়ে পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি সবার। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল জয়পুরহাট পৌরসভার বেশিরভাগ সড়কের। সামান্য বৃষ্টিতেই সড়কে তৈরি হয় ছোট বড় গর্ত, প্রায় দুর্ঘটনা হয়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা হলেও সংস্কারের উদ্যোগ নেই। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে তারা জনদুর্ভোগ কমাতে সতর্ক। মুয়াজ্জেম হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। 20.72 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত জয়পুরহাট পৌরসভাটি 1975 সালে প্রতিষ্ঠিত হয় আর প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পায় 1991 সালে। এত বছর পরেও পৌর এলাকার নাগরিক সেবায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এলাকাবাসীর অভিযোগ,
পৌরসভার পাড়া মহল্লার অধিকাংশ রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেশিরভাগ জায়গায় পিচ ও ইট খোয়া উঠে বহু গর্তের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, এখানে অল টাইমে অ্যাক্সিডেন্ট দুর্ভোগ লেগেই থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তাঘাটে চলাফেরা যে কত কষ্টকর, প্রতিনিয়ত অসুস্থ রোগীকে নিয়ে এই রাস্তায় বহন করা একেবারে একটা মানুষের চরম বিরক্তি পর্যায়ে পৌঁছে গেছে। কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা অতি জরুরি ভাবে এই রাস্তাটা সংস্কার করার জন্য। প্রতিনিয়ত কম বেশি এখানে রিক্সা, মোটরসাইকেল, অনেক মানুষের হয়রানি এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই আছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থা হলেও সংস্কারের উদ্যোগ নেই। শনিবার করে আসলে বুঝতে পারবেন এই জায়গাটা হতে পরিমাণ গাড়ি থাকে, মনে হয় রেল গাড়ি চলতেছে, মনে হয় একটা গাড়ি পিছনে আর একটা গাড়ি লেগে আছে। মাঝখানে একবার রিপেয়ার করেছিল, তো কি রিপেয়ার করছে জানি না, এমন ভাবে রিপেয়ার করছে যে একটা ট্রাক না যেতে আবার যাতাই হয়ে গেছে। এই জন্য সরকারের কাছে একটা আবেদন, যেন আমাদের রাস্তাটা একটু শক্তিশালী এবং ভালোভাবে তৈরি করে দেওয়া হয়। পৌরকর পরিশোধ করার পরও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। তারা চান দ্রুত সড়ক ও ড্রেন ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। নাগরিক হিসেবে জোর দাবি জানাই যে এই রাস্তাগুলো ঠিক করা হোক এবং এই যে আমরা ট্যাক্স দিচ্ছি সেই পুরাপুরি সুবিধাটা আমাদেরকে দেওয়া হোক। অযথা আমরা যে নাগরিকরা আছি সেই সুবিধা যদি না পাই তাহলে কেন প্রথম শ্রেণী পৌরসভার নাম হবে? পৌরসভার জেলা প্রশাসক জানান, সড়কগুলোর জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য কাজ করা হচ্ছে। দ্রুতই সংস্কার শুরু হবে। আমরা মন্ত্রণালয় থেকে কিছু রাস্তার কাজ পেয়েছি, যেগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে 1 মাসের ভিতরে। এবং আমাদের পৌরসভার এডিপি এবং রাজস্ব নিজস্ব অর্থায়নে আমরা ছোট বড় মিলিয়ে প্রায় 15টি রাস্তার আমরা টেন্ডার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছি, যেগুলো আগামী 1 সপ্তাহের ভিতরে আমরা কাজ শুরু করতে পারবো বলে আশা করছি। জয়পুরহাট পৌরসভায় প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। আব্দুল্লাহ মামুন, 71। জয়পুরহাটের পৌর এলাকায় সড়কে দুর্ভোগ পরিস্থিতির বিষয়ে সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, সড়ক সংস্কারে কাজ কতদিনে শুরু হতে পারে এবং সেখানে কত টাকা ব্যয় হতে পারে, পৌর প্রশাসন কি বলছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, জয়পুরহাট পৌরসভার নাগরিক সুবিধা বলতে এখানে একেবারেই নাই বললেই চলে। আপনাকে বলে রাখি যে জয়পুরহাট 1991 সালে যেমনটি বলছিলেন যে 29 বছর হয়ে গেল যে পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরে জয়পুরহাটে কিন্তু এখানে কোনো নাগরিক সুবিধা নাই বললে চলে। এখানকার জয়পুরহাটের যে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা এতটা লাজুক যে আপনি পৌরসভায় যদি খরার সময় ধুলাবালি আর একটু পানি হলেই কিন্তু হাঁটুর জল পানি কিন্তু এই রাস্তাঘাট কিন্তু ভরে যায়। আপনাকে বলে রাখি, আমি এখন যেখানে রয়েছি সেটি হলো জয়পুরহাটের যে প্রথম শ্রেণীর একটি পৌরসভা রাস্তা। আপনি দেখছেন যে এই যে রাস্তা, এই রাস্তাটা কিন্তু আপনাকে বলে রাখি যে জয়পুরহাটের একমাত্র রাস্তা হওয়ার কারণেই কিন্তু জয়পুরহাটের যে বাইপাস রাস্তাগুলো রয়েছে এই বাইপাসের রাস্তাগুলো কিন্তু এমনটি বেহাল অবস্থা। আপনি দেখছেন যে একেবারে মানে একটু পানি হলেই হাঁটু জল পর্যন্ত পানি এখানে জমে যায় এবং এই রাস্তাগুলোর যে ড্রেনেজ ব্যবস্থা না থাকার জন্য কিন্তু এখানে কিন্তু এই পানিগুলো জমে যায়। আপনাকে বলে রাখি, এই জয়পুরহাটের শুধু এই ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তার কাজের শুধু এইরকম বেহাল অবস্থা না, পৌরসভার যে সেবা নিতে এসে এনারা কিন্তু পৌরসভার কিন্তু নাগরিকদের কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। যেমন আপনাকে বলে রাখি যে নাগরিকত্ব নিতে গেলে তারপরে আপনার জন্ম সনদ কিংবা মৃত্যু সনদপত্র নিতে গেলেও কিন্তু চরম দুর্ভোগে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে এখানে পৌরসভাতে আপনি যদি ঘুষ না দেন, কিন্তু দালালের মাধ্যমে না যান, এইসব সনদ পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। আপনাকে বলে রাখি, জয়পুরহাটের যে রাস্তাটা আমি দাঁড়াচ্ছি এইটি জয়পুরহাট শহরের বাইপাস একটি রাস্তা। শুধু জয়পুরহাট খঞ্জনপুর থেকে এটা হলো গতন শহর পর্যন্ত যে রাস্তাটা রয়েছে তার বেহাল অবস্থা। আরেকটি রাস্তা রয়েছে গুলশান মোড় থেকে যে উত্তরা মোটর
পর্যন্ত যে রাস্তাটা রয়েছে তার হলো ভীষণ খারাপ অবস্থা। আপনাকে বলে রাখি, জয়পুরহাটে গত সরকারের 10 বছর আমলে যে রাস্তাটি যেমন ছিল ঠিক ওই রকমই তার বিন্দু পরিমাণে কাজ করা না হওয়ার কারণে কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমি এখানে একজন হলো এই জয়পুরহাটের যে নাগরিক রয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে একটু আগে আসবেন। আচ্ছা, এই যে আপনাদের এখানে যে কি সমস্যা, এই রাস্তার কি সমস্যা আপনি একটু বলবেন একটু প্লিজ। এটা জয়পুরহাট জেলা শহরের পশ্চিম প্রান্তে খন্দপুর চারমাথা মোড়, এখান থেকে উত্তরে দিনাজপুর রংপুর রোড, এটা বাইপাস। 10 টাকা গাড়ি সহ বিভিন্ন রকম মালামাল সহ গাড়ি চলাচল করে। এখানে যে রাস্তাটা দেখা পাচ্ছেন, ভাঙ্গাচুরা মাছের গাড়ি পানি ফেলায় নষ্ট হয়ে গেল। এটা চক্ষুদারি মানে নজরদারি কেউ করেই না। সাধারণ দিন মজুরি খাতে খাওয়া লোকজন, এই যে রিক্সা ভ্যানওয়ালা অটোওয়ালা, এরা বিপাকে পড়ে। এখান থেকে ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে একজন হলো নাগরিকের কথা। এই রাস্তাটাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এবং উনি বলার চেষ্টা করেছিলেন যে গত কয়েকদিন আগেই কিন্তু এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একজন মানুষ খাদে পড়ে তার মৃত্যু হয়েছে। জয়পুরহাটে। ধন্যবাদ মোয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলার দায়ে 110 জনের নাম উল্লেখ এবং 700 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা হয়েছে। পুলিশের হিসেবে এখন পর্যন্ত আটক হয়েছে 91 জন। বেলা 11টা থেকে 3টা শিথিলের দুপুর 2টা থেকে আবারও শুরু হয়েছে কারফিউ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। আজিজুর রহমান রনির তথ্য ছবিতে প্রতিবেদন। টানা 3 দিনে কারফিউয়ের কারণে থমথমে হয়ে আছে গোপালগঞ্জ। শুক্রবার সকাল থেকে দেখা যায় জেলা শহরের প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা। 2-1টি ছোট যানবাহন ছাড়া আর সব চলাচল বন্ধ। বন্ধ ছোট বড় সব ব্যবসা প্রতিষ্ঠান। শহরের বাসিন্দারা কেউই ঘর থেকে বের হননি। দোকানপাট খোলা না থাকায় দুর্ভোগ বাড়ছে। তবে বেলা 11টার পর কারফিউ শিথিল হলে জনজীবন কিছুটা স্বাভাবিক হয়। মানুষ বাইরে এসে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেন। এটা তো জনগণের বিশাল ভোগান্তির ব্যাপার, কারণ এই জায়গা বাজারে প্রচুর ভিড়, দামও বেশি নিচ্ছে, কারণ এই 3 ঘন্টার বাজার, জনগণেরও চাপ বেশি। সবকিছুর দামই বৃদ্ধি, আমাদের সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে। বাজারে মাল ঢুকতে পারছে না। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে, যেমন আমি বাজার করতে আসছি, যদি আরো কারফিউ থাকে বেশি করে বাজার করব, যাতে পরবর্তীতে বেরোতে না হয়। তবে তারা জানান শহর ও গ্রামের সব শ্রেণী পেশার মানুষ গণগ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিয়েছেন। আমার স্বামী টাকা আনতেছে বেকারিতে, তার সেই জায়গায় তৈরি আনতে আমরা সারাদিন না খাওয়া রয়েছে। পশোদান থেকে খালি গায়ে আমার বাইরে তৈরি দিয়েছে। কে দল করে তা সে করুক, কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা মানুষের এই যে 20 লক্ষ মানুষ গোপালগঞ্জ ডিস্ট্রিক্টে বাস করে, সবারই অশান্তি, বিশাল কঠিন অশান্তি। এদিকে বুধবারের সহিংসতায় সন্ত্রাস বিরোধী আইনে 2টি মামলা দায়ের হয়েছে, যেখানে 110 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 700 জনকে আসামি করা হয়েছে, জানিয়েছে সদর থানা পুলিশ। গেল বুধবার এনসিপির পথসভা ঘিরে সহিংসতা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত 8টা থেকে 22 ঘন্টার কারফিউ শুরু হয়, চলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপর সেটি আরও 24 ঘন্টা বাড়ানো হয়। মনিরা কাজুরি, 71। এদিকে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। এই মুহূর্তে মধুমতি নদীতে নিরাপত্তা মহড়া দিচ্ছেন তারা। সেই অবস্থা জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আজিজুর রহমান রনি। রনি, মহড়া নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কি বলছে এবং সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক বেশি নিয়ন্ত্রণে, বলা যেতে পারে যে পুরোটাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে। পরিস্থিতি শহরে বা আশেপাশে যে আমরা যেখানে দেখেছি যে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার রাস্তাঘাটে সকাল থেকে কারফিউ শিথিল থাকার কারণে আসলে মানুষ 8টা পর্যন্ত থেকে যার কারণে কিন্তু সকাল থেকে মানুষ যারা এবং এখানে আসলে রাস্তাঘাট যে অন্যান্য সময়ের মধ্যে যে স্বাভাবিক অনেকটা তেমন চিত্র আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আপনি জানেন যে আইন শৃঙ্খলা গতকাল নৌবাহিনীর থেকে আসা
কিন্তু বোর্ডও কিন্তু গণপথে মহড়া দিয়েছে। তারা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু নিয়মিত মহড়া দিয়ে যাচ্ছেন এবং এই ঘটনায় কৃতি মামলা হয়েছে। সেই কৃতি মামলায় আওয়ামী লীগের আসামি সহ যে অর্থাৎ আসামি রয়েছে তাদেরকে কিন্তু আসলে অভিযান করে জনকে আটক করেছে এবং এটা গতকাল রাত পর্যন্ত রাত 10টা পর্যন্ত তথ্য আমাদের কাছে রয়েছে। যারা আরো তথ্য জানতে পারতে পারবে আরো মানুষের তারা বলার তারা ধন্যবাদ রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুর রহমান রনি। পুরনো ব্যবস্থার পরিবর্তন ছাড়া বাংলাদেশকে বদলানো যাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার নারায়ণগঞ্জে তিনি বলেন, সিস্টেমের বদল না হলে এনসিপি কোনো খেলায় অংশ নেবে না। অন্যদিকে দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, জুলাই সনদ কার্যকর করতে সংবিধান পরিবর্তন করতে হবে। এজন্য আবারও গণপরিষদ নির্বাচনের দাবি করেন তিনি। রহিম রুমনের প্রতিবেদন। আদিল, আরমান, ইরফান, জামাল, তুহিন আর 6 বছরের শিশু রিয়া গোপ সহ 24-এর গণ অভ্যুত্থানে 54 জন শহীদের ভূমিতে এনসিপির জুলাই পদযাত্রা। কর্মসূচির 18তম দিনে নগরের নিতাইগঞ্জ মোড়ে পদযাত্রায় যোগ দেন তরুণ, যুবা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিকেল 4টার পর নিতাইগঞ্জ থেকে শুরু হওয়া জুলাই যাত্রা মাইল পেরিয়ে এসে পৌঁছায় চাষাড়া মোড়ে। নেতাকর্মীদের স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে এই চৌরঙ্গি। অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগকে ফেরাতে ভারতীয় শক্তি একযোগে মাঠে নেমেছে বলে দাবি করেন তারা। বলেন, গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধান পরিবর্তন না হলে প্রকৃত মুক্তি মিলবে না। বাংলাদেশের রাজনীতি ঠিক সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে বাংলাদেশ উল্টা আওয়ামী লীগ। জুলাই সনদকে কার্যকর করতে অবিলম্বে গণপরিষদ নির্বাচন দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দলটির আহ্বায়ক বলেন, হাসিনা দেশকে নারায়ণগঞ্জ স্টাইলে পরিচালনা করেছিল। মানুষ আর মাফিয়া সিস্টেমের সাথে খেলবে না বলেও খেলার নিয়মটাই পাল্টে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না, এই পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। এই পুরনো খেলার বিরুদ্ধেই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, ফলে খেলার নিয়ম বদলাইতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নাই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেয়। এর আগে মুন্সিগঞ্জে এক সংক্ষিপ্ত পথসভায় গোপালগঞ্জে হামলার প্রসঙ্গ টেনে এনসিপির নেতারা বলেন, যে সংস্কার কাজ চলছে তা বাস্তবায়ন করতে হলে কোনো দলের গোলামিকে আর প্রশ্রয় দেওয়া যাবে না। এই পথ চলা সবচেয়ে বড় ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের এই লড়াইয়ে আমাদের মুন্সিগঞ্জের সাহসী সন্তানেরা যেভাবে জুলাইয়ে রাজপথে লড়াই করেছে, আগামীর বাংলাদেশেও সেভাবে লড়াই করবে। সেখানে নাহিদ ইসলাম বলেন, কাউকে দমন করে নয়, বরং সবাইকে নিয়ে বাংলাদেশ করবেন তারা। আমরা লড়াই করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব। আমরা আমাদের সাথে উপরওয়ালা রয়েছে, নিচে বাংলাদেশের জনগণ রয়েছে। রহিম রুমন, 71, নারায়ণগঞ্জ। জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজারে পথসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ উপলক্ষে জেলা শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছে কিনা জানাবেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, পাশাপাশি জানাবেন যে আসলে এই নতুন দলে গেছে সেখানকার মানুষের প্রত্যাশা কেমন দেখছেন। কেন্দ্রীয় নেতারা গতকালকে মধ্যরাতে কিন্তু চলে আসছে কক্সবাজারে। নাহিদ ইসলাম, সাজদি সালাম, হাসনাত আবদুল্লাহ সহ যারা কেন্দ্রীয় নেতারা আছে, যাদের ডাকে মূলত গণঅভ্যুত্থানটা শুরু হয়েছিল, সেই সব নেতারা কক্সবাজারে এসছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকে সকাল 11টায় মূলত জুলাই পদযাত্রা ও পথসভা শুরু হবে কক্সবাজার থেকে। কক্সবাজার বাস টার্মিনাল থেকে সেটি শুরু হবে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেটা হচ্ছে যে কক্সবাজার দৌলত ময়দান, শহীদ দৌলত ময়দান। এই দৌলত ময়দানে মঞ্চ
তৈরি করা হয়েছে, এখান থেকে দাঁড়িয়ে মূলত জুলাই যোদ্ধারা বক্তব্য রাখবেন। সেই জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আপনি হয়তোবা খেয়াল করছেন আমাদের ছবির মাধ্যমে। 11টায় এসে পৌঁছবেন, তারা বক্তব্য রাখবেন। এরপর কক্সবাজার এই পাবলিক লাইব্রেরি থেকে আবার তারা রামুতে যাবেন। সেটা সময় হতে পারে 12টার দিকে। 12টার পরে এরপর কক্সবাজার যে ঈদগাঁও আছে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন এবং এরপরে চকরিয়াতে যাবেন। আমি পুরো বিষয়টা কেমন প্রস্তুতি পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য বাহিনীগুলো আছে, আমি জুলাই যোদ্ধা কক্সবাজারের সাগর ইসলাম তার সাথে একটু কথা বলবো, তারা কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন। সাগর, একটু বলবেন, নেতারা চলে এসছেন অলরেডি, কি ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং মানুষের প্রত্যাশা আপনাদের প্রতি কি? আপনারা সকলে জানেন জুলাই গণ অভ্যুত্থানের যে অগ্রনায়করা ছিলেন তারা আজকে কক্সবাজার আসতেছে এবং ইতিমধ্যে তারা হোটেলের মধ্যে অবস্থান করছেন এবং কক্সবাজারের মানুষ তাদেরকে খুবই উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং ওনারা আমাদের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমাদের দৌলত ময়দানে আসবেন পদযাত্রা করে। এখান থেকে ওনারা রামু যাবেন, রামু পদযাত্রা শেষ করে ঈদগাহ যাবেন, ঈদগাহ থেকে চকরিয়া করে ওনারা কক্সবাজারের পদযাত্রা শেষ করবেন। অনেক দিন পরে, যে 1 বছর পরে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের ডাকে আপনারা ঝাঁপিয়ে পড়েছেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তো তারা আসছেন, আপনাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন? অবশ্যই আমাদের মধ্যে উচ্ছ্বাসটা খুবই প্রবল এবং আমরা আশা করছি কক্সবাজারবাসীকে ওনারা যে আশা আকাঙ্ক্ষা কক্সবাজারবাসী, সেই আকাঙ্ক্ষা স্বরূপ কোনো আশ্বাস দিতে পারবেন এবং পরবর্তীতে জনমানুষের যে বিশ্বাস ওনাদের প্রতি, সেই বিশ্বাসটা ওনারা পরবর্তীতে বাস্তবায়ন করবেন। ফারজান, আপনি শুনছেন এতক্ষণ পর্যন্ত কক্সবাজার জুলাই যোদ্ধা সাগর ইসলামের পুরো আজকের আয়োজন নিয়ে। ধন্যবাদ মিন্টু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে জুলাই পদযাত্রার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেকে ক্ষমতা ব্যবহার করে দখলবাজি আর ধন সম্পদ আহরণ করে চলেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ ও শহীদী মার্চ অনুষ্ঠানে তিনি কথা বলেন। জোনায়েদ সাকি এই সময় আরও বলেন, সরকারকে আইনশৃঙ্খলা সহ দেশের প্রতিষ্ঠানগুলোকে 1 বছরেও কার্যকর করতে পারেনি। বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদেরকে উস্কানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, সেটি মোকাবিলা করতে হবে। সেটি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষায় ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এই বিচার, সংস্কার, নির্বাচনের জন্য আসুন ঐক্যবদ্ধ হই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিজয় আমাদের অনিবার্য। শহীদের রক্তের ঋণকে ধারণ করবেন। শহীদদের চাইতে এখন বড় হতে চান না, শহীদদের চাইতে বড় হয়ে আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে পারবো না। রাঙামাটি কাপ্তাইয়ে ব্যাঙাছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহারে নানা ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চিবর দানসহ অষ্টপরিষ্কার সংঘধান, শিক্ষাবৃত্তি, দুস্থ চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার 3 পার্বত্য জেলা থেকে দায়কীরা মঙ্গলা চরণে বের হয়ে কাপ্তাই ব্যাঙাছড়ি উদ্দেশ্যে এসে ভান্তের চিবর, টাকা, ফুলগাছ সহ পূজার সামগ্রী হাতে নিয়ে বিহার আসেন। পরে সমবেত হয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ এবং পুণ্য লাভের জন্য ব্যাঙাছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষের নিকট চিবর দান করেন দায়কীরা। এ সময় পার্বত্য চট্টগ্রাম মানবিক সেবা সংস্থার উদ্যোগে 200 জনের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়। আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার স্লোগানে আম চাষে প্রসিদ্ধ ও আরও সুপরিচিত করে তোলার লক্ষ্যে নওগাঁর সাপাহারে শুরু হয়েছে 2 দিনব্যাপী ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। শুক্রবার নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে মেলায় উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। ম্যাঙ্গো ফেস্টিভ্যালে থাকছে দেশি বিদেশি বাজারের আম সরবরাহকারী প্রতিষ্ঠানের স্টল, আমজাত খাদ্যদ্রব্য, প্রক্রিয়াজাত পণ্য, চাষিদের প্রোফাইল এবং আমের নানা জাতের প্রদর্শনী। মেলায় মোট 40টি স্টল রয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে আম বাণিজ্যে নতুন দিগন্তের সম্ভাবনা দেখছেন স্থানীয় আম চাষি ও ব্যবসায়ীরা। বান্দরবানের থানচি ও রুমা 2 উপজেলার সীমান্তে বসবাসরত এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকিচিং ন্যাশনাল ফ্রন্টের ভয়ে ভারতের মিজোরামে পালিয়ে যাওয়ার পর সেনা সহায়তায় ফিরে আসা 4টি গ্রামের 25 বম পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। শুক্রবার রুমা উপজেলার সীমান্তে বাকলাই বমপাড়া প্রাঙ্গণ ও সিংতলাপিপাড়া প্রাঙ্গণের পৃথকভাবে এই সহায়তা বম পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেনাবাহিনী প্রতি পরিবারকে 50 কেজি চালসহ মোট 75 কেজির 6টি খাদ্যপণ্য বিতরণ করে। এছাড়া পরিবারগুলোকে বিনামূল্যের ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার ডন বস্কো কলেজ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা রুশার আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সমাবেশে অতিথিরা বলেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান অতিথিরা। পরে উপস্থিত সকলে মাদককে না বলে শপথ নেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কক্সবাজারে কলাতলী বিচে জুলাই স্মরণে আয়োজিত হয়েছে ম্যারাথন। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আয়োজনে ম্যারাথনে অংশ নেন জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, সিভিল সোসাইটি সহ 200-র বেশি প্রতিযোগী। বৈষম্য দূর করার প্রতীক হিসেবে জেলা প্রশাসক ম্যারাথন শেষে সবাইকে বিজয়ী ঘোষণা করে। কামরুল ইসলাম মিন্টুর তথ্য, হেলাল উদ্দিনের তোলা ছবিতে বিস্তারিত। খুব ভোরে কলাতলী ডলফিন মোড়ে জড়ো হয়েছিল একদল নির্মল হাসির তরুণ তরুণী, যাদের অনেকেই জুলাই যোদ্ধা, যারা এক বুক সাহস নিয়ে তাজাগুলির সামনে বুক পেতে দিয়েছিল। সেই জুলাই যোদ্ধাদের নিয়ে এমন ম্যারাথন মনে করিয়ে দেয় সেই ভয়াল 31 দিনের দম না ফেলে ছুটে চলার গল্প। জুলাই চেতনা ধারণ করতে কক্সবাজারের কলাতলী ডলফিন মোড় থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটারের ম্যারাথন শুরু হয় একসাথে। এই দৌড়ে রানাররা কেউ মচকে গেছেন, থমকে গেছেন, তবুও লক্ষ্য ছুঁয়েছে ঠিক জুলাইয়ের মতো। রানাররা বললেন, তাদের সংগ্রামী দিন বাঁচিয়ে রাখতে ম্যারাথন নামের এই প্রতিযোগিতা যে কোনো খারাপ সময়ে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করে। আমরা জুলাই আমাদের একটা মাত্র টার্গেট ছিল, দেশ থেকে স্বৈরাচার হটাবো, এবং আমরা তা করেছি। এবং এই প্রতীকী ম্যারাথনটা অ্যাকচুয়ালি আমি মনে করি আমাদের সেই ঘটনাটার পুনরাবৃত্তি মনে রাখার জন্য বা স্মরণ রাখার জন্যই আয়োজন। প্রতীকী ম্যারাথনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে জুলাই অভ্যুত্থান এখনো বেঁচে আছে। আবার কেউ বলছেন, যে কোনো এগিয়ে যাওয়ার জন্য দরকার নিয়মিত শরীর চর্চা। ম্যারাথন যার সহজ উপায়। দৌড়টা হচ্ছে মূলত শরীরের জন্য খুবই উপকারী। আমরা যারা তরুণ সমাজ আছি, আমরা যদি বেশি বেশি দৌড়াই তাহলে আমরা আরো ভবিষ্যতে আমরা আরো দীর্ঘায়ু লাভ করব। স্বাস্থ্যের জন্য শুধু ভালো না, অনেক 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 বেশি ভালো। কক্সবাজার জেলা প্রশাসক বললেন, মূলত জুলাই অভ্যুত্থান স্মরণীয় করতে এই ম্যারাথন। আজকের এই ম্যারাথনের মধ্য দিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নেই, আসলে সকলেই প্রথম হয়েছেন। আবারও সেই আমরা উত্তাল জুলাই এবং জুলাইয়ের যে চেতনা, সেগুলোকে আমরা আবারও ধারণ করতে পেরেছি। এবং স্থানীয় আমাদের যারা জুলাই যোদ্ধারা আছেন, তারা সকলেই মিলে একসাথে আমরা কাজ করছি। কক্সবাজারের ম্যারাথনে অংশ নেন জুলাই যোদ্ধা, জেলা প্রশাসন, সিভিল সোসাইটি সহ 200 প্রতিযোগী। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।